আজকে আমি তোমাদের ক্লাস নিব জ্যামিতিক আলোক বিজ্ঞানের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও সংকট কোণ সম্পর্কিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা 9-10-এ পড়ে আসছি, অর্থাৎ আমাদের 9-10-এর যে পদার্থবিজ্ঞান বই আছে সেখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও সংকট কোণ সম্পর্কিত আমরা পড়ে আসছি, সেটা আমরা ভালো করেই জানি। কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটে বেসিক্যালি কিছু কিছু জিনিস মনে রাখতে হয়, অর্থাৎ বোর্ড এক্সামের ক্ষেত্রে বা অ্যাডমিশনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদের এক্সেপশনাল মনে রাখতে হয়, সেটা 9-10-এর চেয়ে বেশি। আজকে আমি এই ক্লাসের ভিতর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা সংকট কোণ সম্পর্কিত কিছু হলেও বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো সংকট কোণ, অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জানার আগে আমাদের জানতে হবে সংকট কোণ বা ক্রান্তি কোণ, যার ইংলিশ হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটাকে আমরা যেটা দ্বারা প্রকাশ করি সেটা হলো থিটা সি বা আইসি দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা দেখলাম যে সংকট কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করি। এখন আসো, এই সংকট কোণের ক্ষেত্রে আমার কিছু কিছু কন্ডিশন মানতে হবে। কেমন কন্ডিশনের ভিতরে হলো সেটা হলো আলোক রশ্মিটা গণমাধ্যম হতে হালকা মাধ্যমে আপতিত হতে হবে, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত হতে হবে, তাহলেই আমরা সংকট কোণ পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে দেখলাম হালকা মাধ্যম থেকে ঘনমাধ্যম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এখানে একটা চিত্র অঙ্কন করছি। এন ও এন প্রাইম হচ্ছে অবিলম্ব, আর হলো এ ও কিউ প্রাইম হচ্ছে তার বিভেদ তল। এটা হলো হালকা মাধ্যম, এটা হলো ঘনমাধ্যম। অর্থাৎ এ ও কিউ প্রাইম হালকা মাধ্যম এবং ঘনমাধ্যমটাকে কি করছে, পৃথক করছে। দেখো, হালকা মাধ্যমের প্রতি স্বর্ণাঙ্ক আমি ধরলাম মিউ এ, আর ঘনমাধ্যমের প্রতি স্বর্ণাঙ্ক আমি ধরলাম মিউ বি। তার মানে আমরা জানি ঘনমাধ্যমের প্রতি স্বর্ণাঙ্ক বেশি, তার মানে আমরা বলতে পারি মিউ বি গ্রেটার দেন মিউ এ। আবার এ মাধ্যমে যদি আমি আলোর বেগ ধরি সি এ, বি মাধ্যমে আলোর বেগ ধরলাম কত, আমি সিবি। এখন লজিক্যালভাবে জানি আমরা হালকা মাধ্যমে আলোর বেগ বড় এবং কি ঘনমাধ্যমে আলোর বেগ কম, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সি এ গ্রেটার দেন সিবি। তাহলে এখন আমরা দেখি যে আসলে সংকট কোণটা কি। দেখো, এখানে থেকে আমরা ঘনমাধ্যম থেকে আলোকরশ্মি অর্থাৎ পিও বরাবর আলোকরশ্মি ও বিন্দুতে যায় আপতিত হয়েছে, অর্থাৎ এ ও কিউ প্রাইম বিভেদ তলের ও বিন্দুতে যায় আপতিত হয়েছে। এখন এটা হলো ঘনমাধ্যম, এটা হলো হালকা মাধ্যম। তাহলে ঘনমাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরিত হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে, প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল থেকে দূরে সরে যাবে। তার মানে দেখো, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছিল সেটা হলো আমার কি, আপাতন কোণ আই, আর প্রতিসরণ কোণ কত হচ্ছে আমাদের আর। তার মানে অবশ্যই আর গ্রেটার দেন আই। এই আর গ্রেটার দেন আই হওয়ার পিছনে একটাই কারণ, এই মাধ্যমে আলোর বেগ যা, এই মাধ্যমে আলোর বেগ বেশি, আর এই মাধ্যমে আলোর বেগ বেশি হওয়ার কারণে সেই প্রতিসৃত রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে গেছে। আচ্ছা, আমরা এটা দেখলাম। এখন পরবর্তীতে দেখো 2 নম্বর আলোক রশ্মি অর্থাৎ কিউ থেকে আলোক রশ্মিটা ও বিন্দুতে যে আপতিত হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কোণ এটা কত ভাবতে পারি, এই কোণটা ভাবতে পারি এখানে। এখন কিউ থেকে আলোক রশ্মি কিউ বরাবর যায় ও বিন্দুতে যে আপতিত হয়েছে, এখন এখানে আপতন কোণটাকে আমরা ধরলাম কত, আই। এখন দেখো যে এই আই কোণের জন্য প্রতিসৃত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে যাচ্ছে, অর্থাৎ ও কিউ প্রাইম। এখানে আমার আপতিত রশ্মি হচ্ছে কত, ও কিউ, প্রতিসৃত রশ্মি হচ্ছে কত আমার, ও কিউ প্রাইম। তার মানে দেখো, এই আপাতন কোণের একটা নির্দিষ্ট মানের জন্য প্রতিসৃত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে গেছে, অথবা প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হচ্ছে। তার মানে আমরা একটা কথা বলতে পারি যে আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, আপাতন কোণে একটা নির্দিষ্ট মানের জন্য প্রতিসৃত রশ্মি যদি বিভেদ তল ঘেঁষে যায়, অথবা প্রতিসরণ কোণটা যদি 90 ডিগ্রি হয়, অথবা প্রতিসরণ কোণটা যদি সর্বোচ্চ হয়, সেই কোণটাকে অর্থাৎ সেই আপাতন কোণটাকে আমরা বলতেছি সংকট কোণ। তাহলে আমরা দেখলাম যে সংকট কোণটা আসলে কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সংকট কোণকে আমরা বলছিলাম থিটা সি বা আইসি দ্বারা প্রকাশ করি। তার মানে আমরা এটাকে এখন লিখতে পারি কত, থিটা সি। তাহলে দেখো, আমরা সংকট কোণের ব্যাপারটা দেখলাম যে ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যম। আর একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে এই অপশনের ভিতর, সেটা হচ্ছে যে এই যে আলোক রশ্মি
ধরে নাও কিউ থেকে আলোক রশ্মি ও বিন্দুতে আপতিত হয়েছে, কিছুক্ষণ আগেই দেখছি আমরা। এটা যদি হলুদ বর্ণের হয় তাহলে সংকট কোণে একটা মান পাবো, যদি লাল বর্ণ হয় তার জন্য একটা সংকট কোণের ভিন্ন মান পাবো, আবার যদি বেগুনি বর্ণ হয় তার জন্য একটা সংকট কোণের ভিন্ন মান পাবো। তার মানে সংকট কোণের মান বর্ণের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? বর্ণের উপর নির্ভর করে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখা লাগবে যে এক একটা বর্ণের জন্য সংকট কোণের মান এক এক রকম। এখন আমরা দেখব যে কিছু সংকট কোণ আছে, যেমন পানির সাপেক্ষে কাচের সংকট কোণ, পানির সাপেক্ষে কাচের সংকট কোণ 63 ডিগ্রি। এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এই পানির সাপেক্ষে কাচের সংকট কোণ 63 ডিগ্রি, এটা কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে লাগবে, অথবা অনুধাবনমূলক কোশ্চেন 2 মার্কের জন্য বলে দেয় যে পানির সাপেক্ষে কাচের সংকট কোণ 63 ডিগ্রি বলতে আমরা কি বুঝি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে আমরা দেখলাম সংকট কোণের ক্ষেত্রে সংকট কোণটা আসলে মূলত বর্ণের উপর নির্ভর করে, আর একটা গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে আলোক রশ্মিটা। তার মানে এখন আমরা বলতে পারি যে এই যে 63 ডিগ্রি এটা মানেটা কি? যখন আলোক রশ্মিটা যখন এটাকে এবার ধরো তুমি কাচ মাধ্যম, এটাকে কি ধরলা তুমি? কাচ। এটাকে ধরলা তুমি হলো পানি মাধ্যম। এখন এটাকে আমি ঘন মাধ্যম বলতেছি, এটা হালকা মাধ্যম। কারণটা কি? কাচ মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা জানি 1.5, পানির প্রতিসরাঙ্ক জানি আমরা 1.33। তার মানে দেখো কাচ মাধ্যম ঘন আর পানি মাধ্যম হালকা। তাহলে সেই ক্ষেত্রে এই কাচ মাধ্যম থেকে আলোক রশ্মি যদি 63 ডিগ্রি কোণে বিভেদ তলে আপতিত হয়, তাহলে প্রতিসৃত রশ্মিটা আসলে ও কিউ বরাবর অর্থাৎ বিভেদ তল বরাবর প্রতিসৃত হবে, অথবা আমি বলতে পারি প্রতিসরণ কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। সেই কারণে বলা হয় পানির সাপেক্ষে কাচের সংকট কোণ 63 ডিগ্রি। আবার আমি এখানে থেকে বলতে পারি যে বায়ুর সাপেক্ষে, কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে হীরকের সংকট কোণ 24 ডিগ্রি। এটা বলতে আমরা কি বুঝি? এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বায়ুর সাপেক্ষে হীরকের সংকট কোণ 24 ডিগ্রি। অর্থাৎ তখন আমার এটা হবে কি? হীরক, এটা হবে হীরক মাধ্যম, এটা হবে আমার বায়ু মাধ্যম। তার মানে তখন এই হীরক মাধ্যম থেকে আলোক রশ্মি 24 ডিগ্রি কোণে যদি বিভেদ তলে আপতিত হয়, প্রতিসৃত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে যাবে, অথবা প্রতিসরণ কোণ কী হবে? 90 ডিগ্রি হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি বায়ুর সাপেক্ষে হীরকের সংকট কোণ 24 ডিগ্রি। এবার আসো আমরা হলুদ বর্ণের ক্ষেত্রে ভাবি যে হলুদ বর্ণে আলোক রশ্মি ক্ষেত্রে আমরা পানির সাপেক্ষে কাচের সংকট কোণ পাই হলো আমরা 60 ডিগ্রি। কথাটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। আমি কিছুক্ষণ আগেই বলছি যে সংকট কোণটা বর্ণের উপর নির্ভর করে। তার মানে হলুদ বর্ণের ক্ষেত্রে অর্থাৎ এই যে কিউ থেকে আলোক রশ্মি যখন ও বিন্দুতে আপতিত হয়, প্রতিসৃত রশ্মি ও কিউ বরাবর ও কিউ প্রাইম বরাবর চলে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণ কত হয় আমার? 90 ডিগ্রি। এখন এই কিউ বিন্দুতে যদি আমরা হলুদ বর্ণ রাখতাম, তাহলে এই থিটা সির মান পাইতাম কত? আমরা 60 ডিগ্রি। থিটা সি এর মান কত পাইতাম আমরা? 60 ডিগ্রি। তোমাদের এটা একটু খেয়াল রাখা লাগবে, কারণ এই ধরনের কোশ্চেনগুলি আসলে অ্যাডমিশন টেস্টের সময় আসে। এখন আসো আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা একটু বোঝার চেষ্টা করব। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সময় তুমি খেয়াল রাখবা আগের মতোই যে ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে যেতে হবে। অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মিটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, আর আপতন কোণ গ্রেটার দেন সংকট কোণ। আপতন কোণ গ্রেটার দেন সংকট কোণ। এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা একটা প্রতিফলন পাবো, সেটাকে আমরা বলতেছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সেটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলার পিছনে কেন আমরা বলি সেটা আমরা বোঝার চেষ্টা করব। দেখো আমি বলছিলাম যে পি থেকে আলোক রশ্মি ও বিন্দুতে গেল, ও পি প্রাইম বরাবর আলোক রশ্মি
প্রতিসৃত হলো। আবার কিউ থেকে আলোক রশ্মি কিউ বরাবর যে ও বিন্দুতে আপতিত হয়, প্রতিসৃত রশ্মিটা ও কিউ বরাবর চলে যায়। সেই ক্ষেত্রে আমার সংকট কোণ ছিল হলো থিটা সি। এখন আমি যদি বলি তোমাকে যে এই সংকট কোণের চেয়ে একটু দেখো বেশি কোণে, সেটা কত আমাদের এই কোণটা। তাহলে এই যে আপতন কোণ আই, এটাকে ধরলাম আমরা আই, অবশ্যই সংকট কোণের চেয়ে বড়। তাহলে সংকট কোণের চেয়ে বড় কোণে আলোক রশ্মি আপতিত হচ্ছে। তাহলে কোন বরাবর আপতিত হচ্ছে? আরও বরাবর, অর্থাৎ আর থেকে আলোক রশ্মি ও বিন্দুতে আপতিত হচ্ছে। তারপর যে ঘটনাটা হবে সেটা আর প্রতিসৃত হবে না, টোটালটাই আগের মাধ্যমে ফেরত আসবে। অর্থাৎ ঘটনাটা হচ্ছে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, তখন এই আলোক রশ্মিগুলো আসলে দ্বিতীয় মাধ্যমে কোনো প্রতিসৃত হয় না, টোটাল আলোক রশ্মিটাই প্রথম মাধ্যমে ফেরত আসে। সেই ঘটনার নামই বলা হচ্ছে হলো আমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখন আমি বোঝার চেষ্টা করব যে এখানে পূর্ণ কথাটা আমরা কেন উল্লেখ হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আমাদের হইল, এই ক্ষেত্রে কিন্তু সাধারণ যে প্রতিফলনের যে সূত্র আছে, যেমন আলোর প্রতিফলনের যে দুইটা সূত্র আছে, এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দুইটাই মেনটেন করে। এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, এই যে আমাদের আই, এই কোণটা যদি প্রতিফলন কোণ যদি আর হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি আই ইকুয়াল কত আর। কারণ কি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা আলোর প্রতিফলনের সূত্র দুইটা মেনটেন করে, আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে। গেল একটা অপশন। তাহলে আমরা দেখলাম এই কোণটা আর এই কোণটা সমান, আবার এই কোণটা আবার এই কোণটা সমান হবে। এখন আমার কোশ্চেন হলো এখানে পূর্ণ বলার পিছনে কারণটা কি। দেখো, স্বাভাবিকভাবে আমরা কথা বলি যে দুইটা মাধ্যম হলো স্বচ্ছ, এটাও স্বচ্ছ মাধ্যম, এটাও স্বচ্ছ মাধ্যম। আমরা একটা কথা বলছিলাম যে আলোর প্রতিফলনের ক্ষেত্রে একটা মাধ্যম স্বচ্ছ আর একটা অস্বচ্ছ, আর প্রতিসরণের ক্ষেত্রে স্বচ্ছ এবং স্বচ্ছ। এখন দুইটা মাধ্যম যখন আমরা স্বচ্ছ ভাবি, দুইটা মাধ্যমেই যদি আমরা যখন স্বচ্ছ ভাবি, তখন এটাকে যদি হালকা হয়, এটা হালকা, এটা হলো ঘন মাধ্যম। কথাটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এবার আসেন আলোক রশ্মি আপতিত হলো, তাহলে এটা হলো আমার বিভব তল। তাহলে এই আপতিত আলোক রশ্মির দুইটা স্বচ্ছ মাধ্যমের ক্ষেত্রে বিভব তল কর্তৃক কিছু আলো শোষিত হবে, আবার কিছু আলো কী করবে, হালকা কিছু পরিমাণ প্রতিফলিত হবে, আবার কিছু পরিমাণ কী হবে, আমার প্রতিসৃত হবে। তার মানে দেখো, দুইটা স্বচ্ছ মাধ্যম একটা হালকা থেকে যখন ঘনতে আসছে, তখন এখানে কয়টা ঘটনা ঘটছে? তিনটা ঘটনা ঘটছে। কিছু আলো কী হয়েছে, বিভব তল কর্তৃক শোষিত হয়েছে, হালকা অল্প পরিমাণ আলো প্রতিফলিত হয়েছে, বেশিরভাগ আলো প্রতিসৃত হয়েছে। তার মানে আমার তিনটা ঘটনাই কিন্তু এখানে ঘটছে। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়, ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে, তখন আপতিত আলোর পুরাটাই প্রথম মাধ্যমে ফেরত আসে। তার মানে তুমি ঘটনাটা দেখো যে এখানে থেকে আলোক রশ্মি আমি 10 পরিমাণ আপতিত করলাম, এই জায়গায় প্রতিফলিত হলো প্রতিফলিত ধরে নাও তুমি 3, এটাকে প্রতিসৃত ধরলাম 4, আর শোষণ ধরলাম 3। শোষণটাকে আমরা অ্যাবজর্পশন বলি এ, আর প্রতিফলনটাকে আমরা আর বলি, আর প্রতিসৃতটাকে আমরা টি বলি। তাহলে আমার এখানে তিনটা ঘটনা কিন্তু করলো। তাহলে মানে 10 একক পরিমাণ আলোক রশ্মি আপতিত করছিল, প্রতিফলিত হয়েছে কত, আমার 3 একক। কিন্তু এখানে যদি তুমি 10 একক পরিমাণ আলোক রশ্মি এখানে আপতিত করো, পুরা 10 একক পরিমাণ আলোক রশ্মি কী হবে, প্রতিফলিত হবে। তার মানে দেখো তুমি একটা জিনিস, যে পরিমাণ আলোক রশ্মি আপতিত হচ্ছে পুরাটাই প্রথম মাধ্যমে ফেরত আসছে। তার মানে আমরা বলতে পারি যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আর অভ্যন্তরীণ কথাটা মানে হলো যে মাধ্যম থেকে আপতিত হয়েছে সেই মাধ্যমে ফেরত আসছে। আর পূর্ণ কথাটা মানে কি, আলোক রশ্মির কোনো হেরফের হয় নাই, অর্থাৎ এখানে থেকে শোষিত হয় নাই, এখানে থেকে প্রতিসৃত হয় নাই, পুরাটাই কী হয়েছে, প্রতিফলিত হয়েছে। আচ্ছা, সেই কারণে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে আলোর তীব্রতাটা বেশি হবে। সাধারণ আলো যে প্রতিফলিত হয়, সেই প্রতিফলিত আলোর চেয়ে এই আলোর যে উজ্জ্বলতা সেটা বেশি হবে। তাহলে আমরা দেখলাম যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও সংকট কোণটা কি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সংকট কোণ ও প্রতিসরণাঙ্কের মধ্যে সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা 9-10 পড়ে আসছি যে
সংকট কোণ ও প্রতিসরণাঙ্কের ভিতর আসলে সম্পর্কটা কি। তাহলে এখন আমরা দেখি যে সংকট কোণ কোনটা ছিল। কিউ বিন্দু থেকে আলোক রশ্মি আপতিত করছিলাম, কিউ থেকে আলোক রশ্মি ও বিন্দুতে আপতিত হয়েছে, তারপর প্রতিসৃত হয়েছে ও কিউ প্রাইম বরাবর। সেই ক্ষেত্রে সংকট কোণ ছিল কোনটা আমার এটা। এখন আর আমার এটা প্রয়োজন নাই, এখন আমি এটাকে মুছে দিতে পারি। সেই ক্ষেত্রে আমার সংকট কোণ ছিল থিটা সি আর প্রতিসরণ কোণ ছিল 90, অর্থাৎ আর ইকুয়াল 90। এখানে যদি আমি স্নেলের সূত্র খাটাই, বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, কোন মাধ্যমের সাপেক্ষে? ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যম। এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, সেটাকে আমরা বলতে পারি ঘন মাধ্যম কি আমাদের বি, হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক হলো আমার, ঘন মাধ্যমটাকে আমরা ধরছি বি আর হালকা মাধ্যমটা ধরছি এ, তার মানে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইকুয়াল আমরা বলতে পারি কত? সাইন আই বাই বলতে পারি কত? সাইন আর। তাহলে দেখো, তাহলে এখন আমরা ভাবতেছি কি সংকট কোণের কথা, তার মানে আপাতন কোণের পরিবর্তে আমরা দেব হলো সংকট কোণ। এবার দেখো এখানে আর এর মান তুমি কত পাইছো? 90, তার মানে তুমি এখানে বসাও কত? 90। তাহলে দেখো এখানে আমার কি আসতেছে? বি মিউ এ ইকুয়াল আসতেছে হলো আমাদের সাইন থিটা সি। এখন এখানে থেকে আর একটা কন্ডিশন আমরা জানি, আমরা যদি একটু উল্টিয়ে দেই সেই ক্ষেত্রে কী হবে সেটা দেখো। 1 সাইন থিটা সি ইকুয়াল 1 বি মিউ এ। এটা আমরা লিখতে পারি, দুইটাকেই আমরা কি করছি? ডিভাইডেড করি, অর্থাৎ এটাকে এবার আনছি, এটাকে এবার নিচ্ছি। আমরা কিন্তু একটা কন্ডিশন জানি যে বি মিউ এ ইকুয়াল 1 এ মিউ বি, আমরা এটা জানি। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি এ মিউ বি ইকুয়াল 1 বি মিউ এ, এটা আমরা বলতে পারি। তাহলে 1 বি মিউ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এ মিউ বি। তার মানে আমরা এখন কি পাইলাম সেটা একটু দেখার বিষয় আমাদের, যে এ মিউ বি ইকুয়াল 1 সাইন থিটা সি, এটা আমরা পাইছি। এখন এইটাকে আমরা কি বলবো? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, অর্থাৎ হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আবার হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণের সাইনের বিপরীত সংখ্যার সমান। কথাটা আমি আবার বলি, হালকা মাধ্যম এ অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তার মানে কি হালকা মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইকুয়াল 1 সেটা কি হইতেছে আমাদের? হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণের বিপরীত সংখ্যার সমান। এখন এটাকে যদি তুমি আবার অন্যভাবে লেখো সেটাও লিখতে পারো, যেমন এটাকে আমি লিখতে পারি কত? মিউ বি বাই লিখতে পারি কত? মিউ এ ইকুয়াল 1 সাইন থিটা সি, তুমি এটাও বলতে পারো। এইটাকে আবার আমি কি করতে পারি দেখো, সাইন থিটা সি ইকুয়াল মিউ এ বাই বলতে পারি কত? আমি মিউ বি। তার মানে কি এটা হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এটা হলো আমার ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক।